আজকে আমরা যে টপিকটা তোমাদের পড়াবো সেটা হলো রাসায়নিক বিক্রিয়া ও সমীকরণ। ক্লাস 10-এর যে প্রথম চ্যাপ্টারটা আছে, আমাদের যে বইটা আছে তোমাদের, সেই বইয়ের যে প্রথম চ্যাপ্টারটা, সেইটার যে পড়াগুলি আছে সেটা আমরা পড়বো আজকে। তো প্রথমে আমরা আগে জেনে নিই যে রাসায়নিক বিক্রিয়া এবং রাসায়নিক সমীকরণ এই জিনিসটা কী। ক্লাস 9-এ আমরা পড়ে এসেছি একটু জিনিস, যেটা হলো আগের টপিক থেকে আমি তোমাদেরকে তুলে ধরছি, যেটা যে রাসায়নিক বিক্রিয়া বলতে আমরা কি বুঝি। প্রথম যেটা রাসায়নিক বিক্রিয়া মানে আমাদের যতগুলি কেমিক্যালি এলিমেন্টস আছে, মানে মনে করো তোমার পরমাণু, অণু, যা আমরা পড়ে এসেছি ক্লাস 9-এ, তারপর যৌগ, মৌল, সবগুলি যদি রাসায়নিকভাবে মানে ভৌতভাবে তো সবকিছু হচ্ছে, ভৌত পরিবর্তন তো আমরা দেখতে পাই কিছু কিছু জিনিসের মধ্যে, তারপরেও রাসায়নিকভাবে কিছু কিছু জিনিস আছে যেগুলি রিয়াকশন করছে আমরা দেখতে পাই। যেরকম একটা উদাহরণ বই তোমাদের, যে আমরা বাড়িতে কাঠ কয়লা পোড়াই, যেমন কার্বন প্লাস, যখন আমরা আগুন দিয়ে পোড়াই এটাকে, তার সাথে অক্সিজেনের দরকার পড়ে, যেমন অক্সিজেন, সেটা থেকে তৈরি হচ্ছে কি কার্বন প্লাস অক্সিজেন, তৈরি হচ্ছে কার্বন ডাইঅক্সাইড। এইটা এইবার এইরকম যতগুলি বিক্রিয়া আছে তোমাদের বইয়ের মধ্যে, আরো অনেকগুলি বিক্রিয়া আছে, এরকম যতগুলি রাসায়নিক পদ্ধতিতে তৈরি যৌগ হয় আমাদের, সবগুলিকে আমরা একত্রিত করে বলি যে রাসায়নিক বিক্রিয়া। মানে নতুন একটা পদার্থ তৈরি হয়, নতুন একটা পদার্থ বা দুইটা পদার্থ থেকে আরো নতুন একটা কি দুইটা এরকম পদার্থ তৈরি হতে থাকে। তো রাসায়নিক বিক্রিয়ার যে প্রথম একজন, দুইজন, তিনজন যাই থাকে না কেন, মানে এখানে আমার একটা এলিমেন্ট আছে বা দুইটা এলিমেন্ট আছে, বা এখানে তৈরি হওয়ার পরে একটা তৈরি হয়েছে বা দুইটা তৈরি হয়েছে বা তিনটা তৈরি হয়েছে, যাই তৈরি হোক না কেন, প্রথমের গুলিকে আমরা বলি বিক্রিয়ক পদার্থ, আর পরে যে পদার্থগুলি আছে সেগুলিকে বলি আমরা বিক্রিয়াজাত পদার্থ। তাহলে এই যে তীর চিহ্নটা আছে আমাদের, সেই তীর চিহ্নটার আগে যে জিনিসগুলি আছে বা যেই পদার্থগুলি আমরা ব্যবহার করছি সেগুলি হলো বিক্রিয়ক পদার্থ। আর পরে যে তীর চিহ্নের পরে যেগুলি তৈরি হয়, বিক্রিয়ার পরে যেগুলি তৈরি হয়ে থাকে সেগুলি হলো তোমাদের বিক্রিয়াজাত পদার্থ। ঠিক আছে, এইবার এই রাসায়নিক বিক্রিয়াগুলিকে আমরা যদি চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করি, সেই জিনিসটাকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াটাকে চিহ্ন সংকেতের সাহায্যে সাজিয়ে দিলাম, সেটা হলো, যদি আমি এই বিক্রিয়াটাকে যদি আমি সাজিয়ে দিই, দেখো যেমন কার্বন প্লাস অক্সিজেন ইকুয়াল টু কার্বন ডাইঅক্সাইড, এরকম হয় সি প্লাস O2, এটা অক্সিজেন, এরও CO2, এই জিনিসটাকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। যেরকম এগুলি হলো বিক্রিয়ক পদার্থ, আর এটা হলো বিক্রিয়াজাত পদার্থ। এইবার তোমাদের বইয়ের মধ্যে প্রথম দিকে যেগুলি আছে, যে বোঝানো হয়েছে যে আমি একটা ম্যাগনেসিয়াম রিবন মানে ম্যাগনেসিয়াম ফিতা, যখন তোমরা স্কুল খুলবে তখন আমি দেখিয়ে দেবো প্র্যাকটিক্যালগুলি। এগুলি যখন আমাদের কাছে যদি মনে করো একটা ম্যাগনেসিয়াম ফিতা আছে, মানে ম্যাগনেসিয়াম রিবন আছে, সেই ম্যাগনেসিয়াম রিবনটাকে আমি অক্সিজেনের সাথে পুরানো হলো, মানে বায়ুতে আমি আমাদের যে বাজি পটকা যখন ফাটানো হয়, সেই বাজি পটকার মধ্যে যে সলতাটা থাকে, সেই সলতাটার মধ্যে যেই আগুন ধরানোর পরে যেরকম একটা আলোক দেখা যায়, ম্যাগনেসিয়াম ফিতাটাকে পুরানোর পরে সেটা এরকমভাবে দেখা যায়। যদি মনে করি আমি যে এখানে আমার ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়ামটাকে আমি অক্সিজেনের সাথে পুরাচ্ছি, কি তৈরি হচ্ছে ম্যাগনেসিয়াম অক্সাইড, MgO, এটা হলো ম্যাগনেসিয়াম, এটা অক্সিজেন,
আর এটা ম্যাগনেসিয়াম অক্সাইড। এই জিনিসটা এখন আমরা রাসায়নিক সমীকরণটা বুঝতে পারছি। যদি সবাই না বুঝতে পারো আমি আরেকবার বলে দিচ্ছি। আমাদের যে রাসায়নিক পদার্থগুলি আছে সেগুলি যদি তার নিজের যে ধর্মটা আছে, যে ভৌত ধর্মটা আছে, সেই ধর্মটাকে পরিবর্তন করে চেঞ্জ করে নিয়ে নতুন একটা পদার্থ তৈরি করে, এটা রাসায়নিকভাবে যুক্ত হতে হবে। একমাত্র রাসায়নিকভাবে যুক্ত ছাড়া এটা কোনো সময় হবে না। যেমন কার্বন, মানে আমাদের কাঠ কয়লা মনে করো, লাকড়ি যেটাকে আমরা বুঝি, অক্সিজেনের সাথে পোড়াচ্ছি আমি বাড়িতে, তৈরি হচ্ছে কি কার্বন ডাইঅক্সাইড। তো রাসায়নিক পদার্থগুলি ওই যখন রাসায়নিকভাবে বিক্রিয়া করে, রাসায়নিকভাবে একজনের সাথে একজন মিশে যায়, মিশে গিয়ে নতুন একটা পদার্থ তৈরি করে, নতুন আলাদা একটা পদার্থ তৈরি করবে যেটা তার ধর্মগুলি থেকে আলাদা ধর্মের হয়, সেই জিনিসটাকে আমরা বলা হয় রাসায়নিক বিক্রিয়া। বইয়ের মধ্যে সংখ্যাগুলি আছে, না থাকলে পরে আমি বলে দেবো তোমাদেরকে যে কীভাবে সংখ্যাটি লিখতে হবে। এইগুলি হলো রাসায়নিক বিক্রিয়া। আর এই রাসায়নিক বিক্রিয়াটাকে যদি আমি চিহ্ন এবং সংকেতের সাহায্যে প্রকাশ করি, মানে আমাদের যে এই কার্বন, অক্সিজেন, এই যে চিহ্ন সংকেত ক্লাস 9-এ পড়ে এসেছি আমরা, সেই চিহ্ন সংকেতের সাহায্যে প্রকাশ করি, তবে সেটাকে আমরা বলি রাসায়নিক সমীকরণ। এবার আসছি, এই যে সমীকরণগুলি আছে আমাদের রাসায়নিক সমীকরণগুলি, সেই রাসায়নিক সমীকরণগুলি আমাদের অনেক রকমের হয়ে থাকে। তো তোমাদের বইয়ের মধ্যে এই রাসায়নিক বিক্রিয়া কাকে বলে এরপরে আছে যেটা, সেটা হলো তোমাদের সমিত সমীকরণ আর রাসায়নিক সমীকরণ লেখার পদ্ধতি কতগুলি। তো রাসায়নিক সমীকরণ লেখার যে পদ্ধতিগুলি আছে আমাদের, আমার আগে জানতে লাগবে আমি আমাকে যে কথাই লিখো, মানে আমাদের যে ভাষায় যে জিনিসটা প্রকাশ করা আছে এখানে, যে ম্যাগনেসিয়াম, অক্সিজেন, ম্যাগনেসিয়াম অক্সাইড, এগুলির চিহ্ন সংকেত আমার জানা থাকতে হবে। এগুলো আমি পড়ে এসেছি, 9-এ আমি শিখেছি কীভাবে চিহ্ন লিখতে হয় বা কীভাবে সংকেত লিখতে হয়। চিহ্নগুলি এসছে ল্যাটিন নাম থাকে, সেই ল্যাটিন নামগুলি দিয়ে আমরা চিহ্নগুলি লিখি। আর কে কতটা মানে মলিকুলস নিয়ে, অণু নিয়ে থাকে, সেই অণুটা দিয়ে আমরা তাকে চিহ্নিত করতে পারি। তারপরে বিক্রিয়ার পরে যে নতুন যৌগটা তৈরি হয়, সেই যৌগের সংকেত আমরা কীভাবে লিখি। তবু যদি তোমরা একটু না মনে থাকে এই জিনিসটা, আমি বলে দিচ্ছি যৌগের সংকেত আমরা কীভাবে লিখতাম আগে। যেমন ম্যাগনেসিয়াম অক্সাইড, আমাদের যৌগের সংকেতগুলি লিখতে গেলে আগে দেখতে হবে আমার যোজ্যতাটা জানা দরকার। আমি যে যোজ্যতাগুলি পড়ে এসেছি ক্লাস 9-এ, সেই যোজ্যতাগুলি আমার জানা দরকার আগে। যেমন ম্যাগনেসিয়াম, আর এদিকে অক্সাইড, অক্সাইড মানে অক্সিজেন। ম্যাগনেসিয়ামের চিহ্ন হলো Mg, অক্সাইডের হলো O, তার যোজ্যতা হলো 2, তার যোজ্যতাও 2। যেহেতু তাদের যোজ্যতা সমান সমান, তাহলে মনে করো কাটাকুটি গেল, তাহলে ডাইরেক্ট এরকম হয়, এটা হয়ে গেল MgO। আবার আরেকটা আমি উদাহরণ দিচ্ছি ছোট্ট বাবাদেরকে, যেমন কার্বন ডাই অক্সাইড, যেমন কার্বন আর অক্সিজেন, কার্বনের হলো C, অক্সিজেনের O। তাহলে কার্বনের যোজ্যতা হলো 4, অক্সিজেনের যোজ্যতা হলো 2। কাটাকুটি যাওয়ার পর এটা থাকবে 2, ক্রস মাল্টিপ্লিকেশনের মতো হয় আমাদের। এটা সির সাথে যাবে এখানে 1, কিছু নেই, দেখো এখানে কিছু নেই, তার সাথে সির সাথে যাবে 1, আর অক্সিজেনের সাথে এখানে 2। 1টা লিখতে লাগে না, তার জন্য CO2। এইভাবে আমাদের সংকেতগুলি লিখতে লাগে। তো সংকেত আমাদের কীভাবে শিখতে লাগবে সেটা আমি জানি, আর যেটা ক্লাস 9-এ শিখে এসেছি, ক্লাস 9-এর 3য় অধ্যায়ে আমরা পড়েছি এগুলি। এই জন্যই বলি যে এটা আগে সংকেতগুলো যদি ভালো করে সমীকরণগুলো লিখতে চাও, আর তোমাদের যে সিলেবাসটা আছে সেই সিলেবাসের মধ্যে যে 5টা চ্যাপ্টার আছে কেমিস্ট্রির মধ্যে, সবগুলির মধ্যে এগুলি কাজে লাগবে তোমাদের। তো সংকেতগুলি শিখতে গেলে আগে কী করতে হবে, আর এই সমীকরণগুলি শিখতে গেলে আগে সংকেতগুলি জানতে লাগবে, কীভাবে আমার সংকেতগুলি লিখতে লাগে। আর এটা মুখস্থ করার কোনো প্রয়োজন নেই, শুধু যদি যোগ্যতাটা জানা থাকে আমার, আমি নিজে অচিরে সব কিছু লিখতে পারবো, তাদের কোনো চিন্তা করার নেই, কিছু নেই। এইবার আসছি আমরা সমীকরণ যে লেখার নিয়মগুলি, কীভাবে সমীকরণ লিখতে লাগে। আমাকে যে কোনো একটা লাইন দাও, তোমরা মনে করো যে কোনো একটা লাইন দিচ্ছ, যে শুধু আমি যে কোনো একটা এক্সাম্পল বলছি। যেমন মনে করো চুন আছে আমাদের, যে চুন,
মানে পুরা চুন, যার সংকেত আমরা হলো CaO মানে ক্যালসিয়াম অক্সাইড। এটা হলো তার ব্যবহারিক নাম, মানে আমরা যে বাড়িঘরে ব্যবহার করি সেই ব্যবহারিক নাম পুরা চুন যেটা CaO। এটাকে যদি আমি জলের সাথে যোগ করি, মানে বাড়িতে আমরা যখন জলের মধ্যে চুনটা গুলি, যোগ জল H2O, রাসায়নিক বিক্রিয়ার ফলে দুইজন যে উৎপন্ন করে নতুন পদার্থটা সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, মানে একটা ক্ষার। ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH2, এটা হলো তার সংকেতটা। যদি সমীকরণটা আমি সুন্দর করে লিখি তাহলে হবে CaO প্লাস H2O এরো CaOH2। বুঝতে পারছো, দেখতে পাচ্ছ কিভাবে লিখেছি আমি এটা, CaO প্লাস H2O এরো CaOH। এবার বইয়ের মধ্যে দেখবে কতগুলো জিনিস আছে, সেই জিনিসটা হলো কি, আমাদের যে CaO আছে বা এটা আছে বা বিক্রিয়ার পরে যেই ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়েছে সেগুলির সামনে কোনো একটা মানে সংখ্যা আছে দেখবে অনেক সময়। এই সংখ্যাগুলি কোথা থেকে আসে তাহলে? আসলে সংখ্যাগুলি হলো আমাদের যে টপিকটা আছে বইয়ের মধ্যে যে সমিত সমীকরণ। তার মানে বিক্রিয়ার পূর্বে যত গ্রাম বা যত ভরের আমার পদার্থগুলি ছিল, বিক্রিয়ক পদার্থগুলি ছিল, সেই বিক্রিয়ক পদার্থগুলি বিক্রিয়ার পরেও সমান সমানভাবে থাকবে। তারা থাকবে না, কিন্তু তার নতুন পদার্থটার মধ্যে সমান পরিমাণ থাকবে, মানে তার কোনো রকমের ভরের পার্থক্য হবে না। আমরা ক্লাস 9-এ এটাও পড়েছিলাম, ভরের নিত্যত সূত্র। যে কোনো জিনিসের আফটার রিয়েকশন আর বিফোর রিয়েকশন, মানে বিক্রিয়ার পূর্ববর্তী সময় আর বিক্রিয়ার পরবর্তী সময় দুবেলা আমাদের যে কোনো জিনিসের ভর একই থাকে, ভর পরিবর্তন হয় না। ভরের নিত্যত সূত্র আমরা পড়েছিলাম, মনে আছে? দেখো ভালো করে লক্ষ্য রাখো একটু, ভরের নিত্যত সূত্র কি পড়েছিলাম, ঠিক আছে? মানে পৃথিবীতে যত ভর আছে সব অবিনশ্বর, তার কোনো ধ্বংস নেই, সৃষ্টি নেই, শুধু একটা রূপ থেকে আরেকটা রূপে পরিবর্তন হচ্ছে বা একটা পরিবর্তন থেকে আরেকটা পরিবর্তনে যাচ্ছে, এরকম করে হয়। তো এইবার এই সমিত সমীকরণগুলি করার কতগুলি নিয়ম আছে, মানে আমি এগুলি যে ব্যালেন্স করবো, মানে সমতা বিধান, সোজা কথা হলো সমতা বিধান। তোমাদের যে পুরনো একটা সিলেবাসের বই আছে, তোমরা যারা তোমাদের আগে মাধ্যমিক দিয়েছে তাদের কাছে পাবে ওই বইটা, সেটা হলো শ্রীরাম প্রকাশনের একটা বই আছে, ওই বইটা তো পাবে, বা অন্য কোনো যে কোনো পাবলিকেশনের বইয়ের মধ্যে পাবে। তো নোট বই করার দরকার নেই, নোট বই ফলো করার দরকার নেই বলছি ওইটা, অনেক সময় ভুল দেওয়া থাকে নোট বইয়ের মধ্যে। তো যেই সমীকরণগুলি আছে সেই সমীকরণগুলি কীভাবে আমি সমতা বিধান করবো, আমি এবার দেখে দিচ্ছি কীভাবে সমতা বিধান করে। সমতা বিধান অথবা সমিত সমীকরণ। সমিত সমীকরণ মানে ইকুয়াল করা, দুটো সাইড দিয়ে আমি ইকুয়াল করবো। প্রথমে আমি ছোট্ট একটা এক্সাম্পল দিচ্ছি, যেমন C+O2 এবং CO2। এটা দেখো সমিত সমীকরণ করাই আছে। এটা যখন রিঅ্যাকশন হচ্ছে, মানে আমার 1 গ্রাম পরিমাণ যদি আমি কার্বন নিই আর সাথে যদি মানে অণু, যদি 1 অণু অক্সিজেন পরিমাণ নিই, তখন যে কার্বন ডাইঅক্সাইড তৈরি হবে তখন সেটা 1 হবে। সামনে দেখো 1 আছে, কিছু নেই মানে 1 আছে। এই জন্য এটা বলছি যে সমিত সমীকরণ করাই আছে, এটা এরকম কিছু আছে। আবার আরেকটা জিনিস যেটা তোমাকে আমি বলছি, যেমন হাইড্রোজেন প্লাস ক্লোরিন, মানে এখানে 2টা পরমাণু মিলে একটা হাইড্রোজেন অণু হচ্ছে, তাহলে একটা অণু হাইড্রোজেন, তারপরে আছে কি একটা অণু ক্লোরিন, এখানে সেই দুজন মিলে তৈরি হচ্ছে কি আমাদের HCl, মানে হাইড্রোক্লোরিক অ্যাসিড বা হাইড্রোজেন ক্লোরাইড। যেটা আমরা গ্যাসীয় অবস্থায় থাকলে হাইড্রোজেন ক্লোরাইড বলে থাকি, আর যখন তরল অবস্থায় থাকে, মানে যখন
লিকুইড অবস্থায় চলে যায় আমরা তখন সেটাকে আমরা বলি হাইড্রোক্লোরিক অ্যাসিড। এবার এই সমীকরণের মধ্যে কি দেখো একটু, এটা সমীকরণটা মানে সমিত অবস্থায় নেই, মানে ব্যালেন্স করা নেই কোন দিকে। এখানে দুইটা হাইড্রোজেন আছে, এখানে একটা হাইড্রোজেন আছে, এখানে দুইটা ক্লোরিন আছে, এখানে একটা ক্লোরিন আছে। তো এবার করার নিয়মটা হলো কি, দুইটা পার্ট করে এই সাইডে এরকম করে, এদিকে হাইড্রোজেন লিখো কয়টা আছে, দুইটা আছে। এদিকে হাইড্রোজেন কয়টা আছে, একটা আছে। এদিকে ক্লোরিন কয়টা আছে, দুইটা আছে। এদিকে ক্লোরিন কয়টা আছে, একটা আছে। ঠিক আছে, এবার দেখো মিলছে না, দুইটা একটা, এদিকে দুইটা, এদিকে একটা। তুমি কখনো এই নিচের গুলিতে চেঞ্জ করতে পারবে না, মানে এগুলি পরিবর্তন করতে পারবে না। এই যে এগুলি নিচে আমি কোনো কিছু দিতে পারবো না, কারণ এগুলি তার যোগ্যতা দিয়ে বা তার কোনো সংখ্যা কীভাবে গঠিত হয় সেটা দিয়ে বলানো আছে। তুমি পারলে এগুলি সামনে সংখ্যা বসিয়ে, মানে তার যে ভর আছে সেই ভরের মধ্যে সংখ্যা পরিবর্তন করিয়ে তখন তুমি তার মধ্যে সমিত সমীকরণ করতে পারবে। তার আগে সময় পসিবল হবে না সেটা করার জন্য। এইবার আমি যদি এটা এখানে 2 দিয়ে দিই একটা, তাহলে কি হয়ে গেল দেখো, এই সামনে যদি সংখ্যাটা দেওয়া হয় সেটা সবার সাথে গুণ হয়, মানে মাল্টিপল হয়। এবার দুইটার সাথে 2 দিই আমি, এটা দুইটা হাইড্রোজেনের সাথে কি হয়ে যাবে, গুণ হয়। দুইটা হাইড্রোজেন, এটা ক্লোরিনের সাথে মাল্টিপল হবে, গুণ হবে, তাহলে কি হবে, দুইটা ক্লোরিন হয়ে যাবে। এবার দেখো মিলে গেছে কেন, এই যে এখানে কোনো কিছু দিইনি আমরা। এটা হলো সবচেয়ে সহজ, মানে আমি তোমাদেরকে ছোটো ছোটো করে দেখিয়ে দিচ্ছি একটা একটা করে। এটা হলো একদম সহজ। এইবার তোমাদের বই আরেকটা আছে, মনে করো যে প্রথম দিকে ম্যাগনেসিয়াম আর অক্সিজেন, যেটা ম্যাগনেসিয়াম অক্সাইড হচ্ছে, Mg+O2 = MgO। যেমন Mg ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন এরও MgO ম্যাগনেসিয়াম অক্সাইড। দেখো এখানে যদি আমি পার্ট করি এটাকে, এদিকে ম্যাগনেসিয়াম আছে একটা, এদিকেও ম্যাগনেসিয়াম আছে একটা, অক্সিজেন এদিকে আছে দুইটা, এদিকে অক্সিজেন আছে একটা, তাহলে অক্সিজেনটা মিলছে না আমার। তাহলে আমি যদি এদিকে 2 করতে চাই তাহলে এখানে 2 দিতে হবে আমাকে, দিতে হবে কেন, দিতে হবে তো। তাহলে আমি এখানে 2 দিয়ে দিলাম, 2 দিয়ে দিলাম তো, তাহলে এটা মুছে আমি এখানে 2 লিখতে পারি, বা তোমরা যখন কলম দিয়ে করবে তখন কেটে 2 লিখে করবে। এটা হলো সিস্টেমটা করার জন্য যে পদ্ধতিটা হয়। অনেক কাছে বলবে যে এটা মুখস্থ করো, কতগুলি মুখস্থ করবে, পারবে না এতগুলি মুখস্থ করতে। পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে তোমাদের শুধু শর্ট কোশ্চেন আসবে, মানে একটাই মানে কোশ্চেন আসবে, 3টা মাধ্যমিকে, সবগুলি 1 মার্কসের আসবে। ম্যাক্সিমাম সময় সমীকরণ দিয়ে কোশ্চেন আসে, শুধু সমীকরণ টাইপেরই কোশ্চেন আসবে এই চ্যাপ্টার থেকে, আর বড় কোশ্চেন আসবে না এখান থেকে। তোমাদের বোর্ডের যে প্যাটার্ন আছে, ব্লু প্রিন্ট আছে, সেই ব্লু প্রিন্ট অনুযায়ী এখান থেকে 3টা শর্ট কোশ্চেন আসবে এই চ্যাপ্টারটা থেকে আমাদের। তার জন্য এরকম টাইপের কোশ্চেনগুলি দেবে, দিয়ে 1 নাম্বার দিয়ে দেবে, যে বলো যে এটা সমিত সমীকরণ করো বা সমতা বিধান করো এটার মধ্যে। এবার হয়ে গেল কি, এখানে আমি 2 দেওয়াতে এটা 2 হয়ে গেছে। এবার 2 দেওয়াতে আরেকটা জিনিস পরিবর্তন হয়ে গেছে, সেটা হলো ম্যাগনেসিয়ামও 2টা হয়ে গেছে, এখানে ম্যাগনেসিয়ামও 2টা হয়ে গেছে। এবার প্রবলেম হলো কি, আমাদের এখানে ম্যাগনেসিয়াম একটা আছে এদিকে, তবে এটাকে যদি আমি 2 করতে যাই তাহলে সামনে আরেকটা 2 দিয়ে দিই, 2 দিয়ে দিলাম, হয়ে গেল। তখন কি হবে, এই তীর চিহ্নটা থাকবে না, যে আনসারটা হবে তোমাদের সেই আনসারের মধ্যে তখন তীর চিহ্নটা থাকবে না। আনসারের মধ্যে এভাবে লিখতে হবে 2mg+O2 ইকুয়াল সাইন হয়ে যাবে তখন, সমান সমান 2mgO। এই সিস্টেমে করা হয় সমীকরণের সমতা বিধান। এইবার একটু কঠিন কঠিন দিকে আসছি আমরা। এটা তোলা হয়ে গেছে তো, এটা তোলা হয়ে গেলে আমি মুছে নিচ্ছি এটা। এবার একটু কঠিন কঠিন দিকে আসছি। যেমন আমাদের অনেক রকমের বিক্রিয়া আছে, বলছি বিক্রিয়াগুলি আমরা প্রকারভেদগুলো সবগুলি করবো একটা একটা করে। আমি অন্য একটা বিক্রিয়া থেকে লিখছি, যেমন তোমার কাছে মনে করো লেড নাইট্রেট আছে PbNO3 এটাকে তাপ দেওয়ার ফলে, এই চিহ্নটাকে তাপ বলে, ত্রিভুজের মতো হয়, তাপ দেওয়ার ফলে তৈরি হয় PbO প্লাস NO2 প্লাস অক্সিজেন। এটা হলো রিঅ্যাকশনটা। এইবার তুমি যদি এটাকে সমিত সমীকরণ করতে চাও, মানে আমার সমীকরণের মধ্যে আমি এটাকে ইকুয়াল করবো, মানে সব দিকে ব্যালেন্স করবো, ঠিক আছে। এইবার আমি 2টা পার্ট করছি। এদিকে ল্যাড আছে কয়টা দেখো, Pb একটা আছে, একটা শুধু ল্যাড।
এদিকে লেড একটাই আছে। এই সমীকরণটা এবার মাধ্যমিকে এসেছিল এই বছর। তারপরে আমি এখান থেকে দেখছি নাইট্রোজেন কয়টা আছে দেখো এটার মধ্যে। এই ব্র্যাকেটটা দেওয়ার অর্থ মানে এই টুটা, এই যে নিচে দুইটা আছে, এটা সবার সাথে মাল্টিপল হবে, মানে গুণ হবে। তাহলে নাইট্রোজেন 2 কে 2টা, মানে নাইট্রোজেন এখানে 2টা। এইখানে নাইট্রোজেন দেখো একটা, এদিকে নাইট্রোজেন একটা। এখানে অক্সিজেন কয়টা আছে দেখো, এখানে ভিতরেই আছে 3টা, বাইরে মাল্টিপল গুণ হবে 2টা। মানে আমরা যে সূচক ঘাত করেছিলাম মনে আছে ক্লাস 6 7 আর 8 এ, 3 2 6, মানে পাওয়ারের উপরে পাওয়ার মনে করে আর কি, এরকম এটা ব্র্যাকেটের নিচে আবার মাল্টিপল, তাহলে 3 2 6, মানে 3 2 6। তাহলে অক্সিজেন আছে এখানে 6টা। এখানে অক্সিজেন কয়টা আছে, 2টা। এখানে শুধু অক্সিজেনের মধ্যে যা আছে এখানে 2টা আছে। এখানে মানে NO2 এর মধ্যে আছে 2টা, তাহলে 2 2 4, আর এখানে 1 5। তাহলে অনেক কিছু মিলছে না এর মধ্যে, নাইট্রোজেন মিলছে না, অক্সিজেন মিলছে না, এটা। এবার এদিকে আছে 5টা অক্সিজেন, এই যে 6টা অক্সিজেন, মানে বিজোড় সংখ্যা জোড় সংখ্যা দুইটা আলাদা বলে। এখন আমি যদি ইকুয়াল করতে চাই, সমান সমান করতে চাই, তাহলে দেখি কি কি করা যায়। যেহেতু এটা একা একা আছে, মানে একটা অক্সিজেন আছে, এখানে জোড়ায় আছে, এখানে জোড়ায় আছে, তাহলে এখানে 2 দিই, যে দেখি মিলে কিনা আমরা। তাহলে এখানে 2 দিলে অক্সিজেন 2টা 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 6টা হয়ে গেল। আর প্রথম করলে কাট পেশেন্ট দিয়ে করবে, তাহলে ভুল কম হবে। তাহলে লেয়ারও হয়ে গেল 2টা, হয়ে গেল 2টা। এইবার প্রবলেমে পড়ে গেছি আমরা, লেয়ার তো এদিকে একটা ছিল, তাহলে এদিকে 2 করতে হবে, তাহলে এখানে 2 দিতে হবে, 2 দিতে হবে না, তাহলে এখানে লেয়ার হয়ে গেল 2টা। এবার এইখানে লেয়ার পরিবর্তন করাতে, এখানে লেয়ার পিভিটাকে পরিবর্তন করাতে দেখা গেছে আবার এইগুলো পরিবর্তন হয়ে গেছে, এগুলো ডাবল হয়ে যাবে আবার, কারণ এখানে সামনে 2 দিয়ে মাল্টিপল হয়েছে, 2টা আবার সবার সাথে গুণ হবে। তাহলে নাইট্রোজেন ছিল আগে 2টা, আর সামনের 2 গুণ হয়ে যাবে 4টা, মুছে করলাম 4টা। তবে অক্সিজেন ছিল আগে এদিকে 3 2 6টা, আবার এখানে 2টা হয়ে যাবে 12টা। তাহলে এবার লেয়ারটা তো মিলেছে না, নাইট্রোজেনটা মিলেনি এই সাইডের সাথে, আর অক্সিজেন 12টা হয়ে গেছে। তো এবার অক্সিজেন এখানে 2টা, এখানে 2টা, এখানে 2টা, 6টা, তাহলে টোটাল আমি 6টা রেখেছি, কারণ এখানে 12 করতে হবে আমার। নাইট্রোজেন আছে 4টা, আর এখানে আছে একটা, তাহলে এখানে যদি 4 করতে যাই আমরা, তাহলে কি করতে হবে, সামনে 4 দিতে হবে, এই নাইট্রোজেনের সামনে 4 দিতে হবে, তাহলে হয়ে যাবে এটা 4টা। এবার নাইট্রোজেন 4 দেওয়া তো আমাদের অক্সিজেনও পরিবর্তন হবে। দেখো এই দেখো কি হয়েছে, 4টা হওয়াতে এই 4টা ওর সাথেও মাল্টিপল হবে, গুণ হবে, 4 দোকানে 8, আর এখানে 2, 8 আর 2 10, আর এখানে 2 12 মিলে গেল। দেখো কিভাবে মেলাতে হয়। তাহলে সম্পূর্ণ আনসারটা যদি আমি লিখি, PbNO